হ্যালো স্টুডেন্টস, আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নবিদ্যা সেটা সমাধান করছিলাম। এই আজকের ক্লাসের আগে আমরা 15টা পেজ সলভ করে ছেড়ে দিয়েছি। অলরেডি 15টা ক্লাস হয়ে গেছে এই শর্ট কোশ্চেনের ওপর। 1 নম্বর আর 2 নম্বর শর্ট কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি, যেগুলো 36 নম্বর যেটা থাকে। তো ভালো স্কোর করতে হলে এই শর্ট কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর উপর ভালো নাম্বার তুলতেই হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা পেজের মধ্যে পেজগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা পেজের মধ্যে অনেক কমন পার্ট আছে, মানে আগের অনেক অঙ্ক এরকম থাকছে যেগুলো বেশিরভাগ পেজেই থাকছে, এইরকম অঙ্ক অনেক থাকছে। ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে সমস্ত শর্ট কোশ্চেন যাতে 36 এর মধ্যে 36ই তুলে নিতে পারো, ঠিক আছে। তবেই ভালো স্কোর করতে পারবে, কারণ শর্ট কোশ্চেনে যদি নাম্বার অনেক কম হয়ে যায় ভালো স্কোর করা খুব শক্ত হবে। আজকে আমরা শুরু করছি 427 পেজে যে প্রশ্ন পেজটা আছে সেটা সলভ করছি। দেখো, এটা আমাদের 16 নম্বর ক্লাস। এই কোশ্চেন পেজের মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নবিধি টেস্ট পেপার সলিউশনের 16 নম্বর ক্লাস এটা। একের দাগের একেরটা বলেছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 1500 টাকা ও 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর 75 টাকার ক্ষতি হলে বি এর ক্ষতি কত? তাহলে দেখো, একের দাগের একেরটা, এগুলো 1 নম্বরের কোশ্চেন। জাস্ট সলভ করে রাফলি ক্যালকুলেশন করে এক্স্যাক্ট অ্যান্সারটা দাগ নাম্বার দিয়ে লিখলেই হবে। তাহলে এ আর বি এর মূলধন অনুপাত 1500:1000। তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে 15:10, তার মানে 3:2। এইটা হচ্ছে মূলধন অনুপাত। কিছু যেহেতু বলা নেই, আলাদা করে উল্লেখ করা নেই, তার মানে এই মূলধন অনুপাতেই ক্ষতিটা হবে। তাহলে বি এর চেয়েছে, বি এর ক্ষতি কত হবে? তাহলে বি এর ক্ষতি হবে, এটা 2/5 হবে। 2/5 × 75, 75 টাকা বলেছে, মোট 75 টাকা ক্ষতি হয়। তাহলে 5 দিয়ে কাটলে এত টাকা হচ্ছে 15, মানে বি এর ক্ষতি 30 টাকা, ঠিক আছে। বি এর ক্ষতি হবে 30 টাকা। এটা একের দাগে একের অপশান বি, 30 টাকা। ঠিক এইভাবে লিখে দিলেই হবে, ঠিক আছে। পরেরটা দেখো, এক্স প্রপোর্শনাল ওয়াই বলা আছে। যদি এক্স প্রপোর্শনাল ওয়াই থাকে দুইয়েরটা, তাহলে এক্স সমান কে ওয়াই, কে যদি ভেদ ধ্রুবক হয়, কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা উভয় দিকে বর্গ করলে এইটা হয়ে যাবে x² = k²y²। কে ধ্রুবক হলে k² ধ্রুবক হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x² প্রপোর্শনাল y², ঠিক আছে। তাহলে একের দাগে 2-এর হয়ে যাচ্ছে, একের দাগে 2-এর অপশান সি, x² প্রপোর্শনাল y², অপশান সি এইটা হবে, ঠিক আছে। 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে দেখে। 3-এরটা বলেছে পাশের চিত্রে, কিন্তু চিত্র এখানে কিছু নেই। পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি হলে এক্স এর মান, কোনো রকম চিত্র নেই, তাই এটা বলা যাবে না, ঠিক আছে। বলেছে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি হলে এক্স এর মান কত, কিন্তু এখানে কোনো চিত্রই নেই, তাহলে সেটা বোঝা যাবে না। নিশ্চয়ই কিছু একটা চিত্র ছিল এবং তাতে কিছু মানও দেওয়া ছিল, তার সাহায্যে এক্স এর মানটা নির্ণয় হবে। সেখানে এক্সও উল্লেখ ছিল, এখানে যেহেতু কিছু নেই তাহলে বলা যাচ্ছে না। এটা এবার 4-এরটা দেখো, 4-এরটা tan আলফা প্লাস cot আলফা = 2। এই টাইপের অঙ্ক আমরা অনেক করেছি আগে। tan আলফা প্লাস cot আলফা = 2, বা এটা tan আলফা প্লাস এইটা হয়ে যাবে 1/tan আলফা = 2, বা tan আলফা লসাগু, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে tan² আলফা প্লাস 1 সমান 2, বা এটা হয়ে যাচ্ছে tan² আলফা প্লাস 1 সমান 2 tan আলফা, বা tan² আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 = 0, বা tan আলফা মাইনাস 1 তার স্কোয়ার = 0। অতএব tan আলফা মাইনাস 1 সমান 0, বা tan আলফা সমান 1 হচ্ছে। দেখো, এখানে সিম্পল ক্যালকুলেশন করলাম আমরা, tan আলফা সমান 1 হচ্ছে। তাহলে tan আলফা সমান 1 হলে cot আলফা কত? cot আলফা সমান 1/tan আলফা। তাহলে tan আলফার মান তার মানে 1/1, তার মানে cot আলফার মান 1 আসছে, ঠিক আছে। এবার বলেছে যে tan এর পাওয়ারে 2001 আলফা প্লাস cot এর পাওয়ারে 13 আলফা। tan এর পাওয়ারে 2001 আলফা প্লাস cot এর পাওয়ারে 13 আলফা। তাহলে এটা তার মানে এইরকম হবে, tan আলফার পাওয়ারে 2001 প্লাস cot আলফার পাওয়ারে 13। tan আলফার মান 1 এর পাওয়ারে 2001, cot আলফার মান 1 এর পাওয়ারে 13।
ওয়ানের পারে 2001 মানে ওয়ানের পারে যাই হোক ওয়ানই হবে, ওয়ানের পারে 13 মানে ওয়ান, তাহলে 2 আসছে। তাহলে 3-এরটা তো এখানে হয়ে উঠছে না যেহেতু চিত্র দেওয়া নেই, আর 4-এরটা অপশান বি 2 হবে, অপশান বি 2। 5-এর 6-এর 5-এরটা দেখি আমরা কি বলেছে, দেখো 5-এরটা। পাঁচেরটা বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের 5 সেমি বাহু বিশিষ্ট একদম সহজ, 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেমি। ঠিক আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণ হয় a√3, তাহলে এটা অপশান সিতে আছে, 5-এর অপশান সি 5√3 সেমি, অপশান সি 5√3 সেমি হবে। ঠিক আছে, 6-এরটা এক্স বার যদি যৌগিক গড় হয় তাহলে এটা তাহলে x1 a1 a2 টু a5 এর সমষ্টির মান যেতে, তাহলে x বার হয়ে যাবে এইটা a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5/5, বা তাহলে এদের সমষ্টিটা কত হবে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5 ইকুয়াল টু 5x বার হয়ে যাবে। দেখো ক্যালকুলেশনটা বুঝতে পারছো নিশ্চয়ই, 5x বার আসছে, তাহলে এটা 6-এরটা অপশান এ আসছে, 6-এরটা অপশান এ 5x বার, অপশান এ এইটা আসছে। ঠিক আছে, এর সাথেই সলভ হয়ে গেল, দেখো এমসিকিউগুলো কমপ্লিট হলো। এবার আমরা 2-এর দাগে শুরু করছি সত্য মিথ্যা, 2-এর দাগে শূন্য স্থান পূরণ। কি বলেছে শূন্যস্থান পূরণ, চক্রবৃদ্ধি সুদের সঙ্গে আসলের সম্পর্ক, চক্রবৃদ্ধি সুদের সঙ্গে আসলের সম্পর্ক, আসল বেশি হলে সুদ বাড়বে, আসল কম হলে সুদ কম হবে, তাহলে সরল সম্পর্ক হবে প্রথমটা। 2-এর দাগের 1-এরটা যেটা শূন্যস্থানে এখানে সরল হবে, সরল সম্পর্ক। ঠিক আছে, 2-এরটা দেখো, 2-এরটা কি বলেছে, বলেছে a/2 = b/4 = c/7 হলে, তাহলে বলেছে আমরা ধরে নিচ্ছি a/2 = b/4, 2-এর দাগে 2 = c/7 আমরা ধরে নিচ্ছি, এটা সমান কে ধরছি, কে ধ্রুবক নট ইকুয়াল টু 0, তাহলে a সমান হয়ে যাচ্ছে 2k, a সমান 2k, b সমান 4k, আর c = 7k হয়ে যাচ্ছে। তাহলে মান চেয়েছে, কিসের মান চেয়েছে, a প্লাস b প্লাস c/7 এর মান চেয়েছে, তাহলে a প্লাস b প্লাস c/7 এর মান চেয়েছে। ঠিক আছে, এটা কত হচ্ছে আমরা দেখছি a প্লাস b প্লাস c/7, এটা যদি হয়ে যায় তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c, তাহলে আনুপাতিকভাবে মান ধরলে অ্যাকচুয়ালি এখানে 7 আছে, তাহলে হয়ে যাচ্ছে a এর মান 2k, b এর মান 4k, c এর মান কত 7k/7। ঠিক আছে, এইরকম আসছে a/2 b/4 c/7, c/7 হলে a প্লাস b প্লাস c/7 এর মান। তাহলে 4 আর 2 6, এটা 13 আসছে। তাহলে এখানে আমরা কেটা ধ্রুবক নিয়েছিলাম, জাস্ট এখানে কেটা ধ্রুবকটা সরে যাবে, তার মানে এর মান হবে a প্লাস b প্লাস c/7 এর মান হবে এই 13/7, তার মানে এটা হয়ে যাচ্ছে 13/7 হয়ে যাবে। ঠিক আছে, ধ্রুবকটা আমরা এক্সট্রা নিয়েছিলাম, ধ্রুবকটা সরে যাবে। নেক্সট দেখো 3-এরটা 13/7 এলো। ঠিক আছে, 13/7 এলো। 3-এরটা দেখো কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ওদের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা, সরল, এখানে সরল কি তির্যক উল্লেখ করেনি, সাধারণ বলেছে মানে সরল তির্যক দুটোকেই নিতে হবে, দুটো বৃত্তকে পরস্পরকে স্পর্শ করলে। এই ধরনের অঙ্ক কিন্তু আসছে প্রায় বেশিরভাগ পেজে, এই ধরনের অঙ্কগুলো ভালো করে বুঝে করবে। দুটো বৃত্তকে আমরা পরস্পর স্পর্শ করাচ্ছি, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুটো বৃত্ত পরস্পর স্পর্শ করুক বা না করুক বা ছেদ করে যাক, সরল সাধারণ স্পর্শক তাদের দুটোই থাকবে এইভাবে, এই একটা সরল সাধারণ, এই একটা সরল সাধারণ, দুটো সরল সাধারণ স্পর্শক হলো। আর স্পর্শ না করলে তির্যক স্পর্শক দুটো থাকে, স্পর্শ করলে তির্যক স্পর্শক একটা, হ্যাঁ, আর ছেদ করে গেলে কোনো তির্যক সাধারণ স্পর্শক থাকবে না। এখানে যেহেতু স্পর্শ করেছে তির্যক সাধারণ স্পর্শক একটা, এইটা তির্যক সাধারণ স্পর্শক, তাহলে
তিনটে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সাধারণ স্পর্শক যেহেতু বলেছে সরল আর তির্যক দুটোকেই নিতে হবে, তাহলে এইটা 3টি হবে, 3-এর দাগেরটা 3টি। 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে, 3π/4 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। তাহলে 3π/4 পাইয়ের মানটা আমরা বসিয়ে দিচ্ছি, দেখো 3π/4 এর এই কোণটার সম্পূরক কোণের বৃত্তীয় মান, দুটি কোণের সমষ্টি 180 হলে তাদেরকে সম্পূরক বলা হয়। তাহলে এর মানটা অ্যাকচুয়ালি আমরা তাহলে পাইয়ের মানটা বসিয়ে দিলে এর মান কত হবে, 180 ডিগ্রি, এটা 45 হয়ে যাচ্ছে, 3×45 135 ডিগ্রি। তাহলে এর যে দুটো কোণের সমষ্টি 180 হলে সেটা হচ্ছে সম্পূরক কোণ। এইটা থেকে 135 বিয়োগ করে দিলে এই কোণটার সম্পূরক কোণটা বেরোবে, তারা পরস্পর সম্পূরক কোণ হয়। তাহলে এর সম্পূরক কোণ কোনটা হচ্ছে, এটা বিয়োগ করলে 45। তাহলে একে 45-এর বৃত্তীয় মান আনতে হলে π/180 দিয়ে গুণ করতে হয়, এটা হয়ে যাচ্ছে 4, তার মানে π/4 হয়ে যাচ্ছে, π/4 চলে আসছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার যেটা হয়ে যাচ্ছে 4-এরটা শূন্যস্থানে π/4। 5-এরটা দেখো, একটি গোলকের ব্যাস r একক, গোলকের ক্ষেত্রফল কত হবে, গোলকের ক্ষেত্রফল শূন্যস্থান দেওয়া আছে। তাহলে গোলকের ব্যাস r হলে একটি গোলকের ব্যাস r একক দেওয়া আছে, ঠিক আছে। গোলকের ব্যাস দেওয়া আছে r একক, তাহলে গোলকের ব্যাস r একক হলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r/2। গোলকের ব্যাস r হলে ব্যাসার্ধ r/2, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে 4πr², তাই তো। তাহলে ক্ষেত্রফল এখানে কত হবে, এখানে 4π, এখানে r এর জায়গায় r/2 হবে, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4πr²/4, আর কেটে গিয়ে πr², শুধু πr² হচ্ছে, ঠিক আছে, πr² বর্গ একক হয়ে যাবে। গোলকের ব্যাস যেহেতু বলেছে সেখান থেকে ব্যাসার্ধ বের করে নিতে হবে, তারপর ক্ষেত্রফলের সূত্র ফেলতে হবে, ব্যাসার্ধ বের করে নিয়ে তারপর ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5-এরটা হয়ে যাচ্ছে শূন্যস্থানে πr²। এমনিতে গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², হ্যাঁ, আর আয়তনের সূত্র 4/3πr³। এখানে আর বড় আর যেটা বলেছে ক্যাপিটাল আর, সেটা হচ্ছে ব্যাস, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিয়েছি, ব্যাসার্ধ বের করে নিয়ে 4πr² সূত্র ফেলে দিয়েছে, 4 কেটে গেছে πr²। তাহলে এই শূন্যস্থানে, এটা শূন্যস্থানে আর এখানে শূন্যস্থানে πr² হয়ে যাবে। 6-এরটা দেখো, 6-এরটা কি বলেছে, বলেছে একটা তথ্য দেওয়া আছে 94 তথ্য যেটা দেওয়া আছে 94, 33, 86, 68, 94, 33, আর আছে 94, 33, 86, 68, 86, 68, 94, 33, 86, 68, 32, 80, 48, 70, 32, 80, 48, 70, এই তথ্যটা আছে 94, 33, 86, 68, 32, 80, 48, 70। এই তথ্যগুলির মধ্যমা কত হবে, তাহলে মধ্যমা নির্ণয় করতে হলে আমাদের প্রথমত ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। সবচেয়ে ছোট আছে 32, তারপর আছে 33, 32, 33, তারপরে আছে এখানে 32 পর 48, তারপরে আছে 68, 68, তারপরে 70, তারপরে আছে 80, তারপর 86, 94, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা, ঠিক আছে। তাহলে যখন জোড় সংখ্যা থাকে মাঝে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, সেই মাঝে দুটো সংখ্যা বাই 2 মধ্যমা হচ্ছে, এদিকে একটা সংখ্যা এদিকে একটা সংখ্যা, মধ্যমা কত হচ্ছে এখানে, মধ্যমা হয়ে যাবে 68 + 70/2, তার মানে 8, 7 আর 6 13, 9 দোকানে 6 দোকানে 12, 1 9 দোকানে 69 হয়ে যাচ্ছে, 69 মধ্যমা, 69 আসছে, ঠিক আছে, 69। এবার দেখো 3-এর দাগের 2-এর দাগেরগুলো কমপ্লিট হলো, 6টা সত্য মিথ্যা শুরু করছি, 3-এর দাগের সত্য মিথ্যা শুরু করছি।
সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লাভ্যাংশের সরল সম্পর্ক। সময় স্থির থাকলে তাহলে মূলধনের সঙ্গে মূলধন মানে যদি সময় 1 বছর হয়, মূলধন বেশি হলে সুদ বেশি হবে, যদি মূলধন কম হয় সুদ কম হবে, তাহলে লাভ্যাংশ সরল সম্পর্ক। এটা সত্য। 3-এর দাগের একটা যেটা দেওয়া আছে 3-এর দাগের 1-এর এইভাবেই দেবে সত্য। 2-এর দেখি কি বলেছে। 3-এর দাগের 2, y প্রপোর্শনাল টু 1/x হলে xy ধ্রুবক। 3-এর দাগের 2, y প্রপোর্শনাল টু 1/x, তাহলে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু k/x, k অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কোনাকুনি গুণ করলে y সমান xy সমান ধ্রুবক হয়ে যাচ্ছে। তো ধ্রুবকের মানটা xy ধ্রুবক, এটাই বলে দিয়েছে, তাহলে সত্য হয়ে যাবে। যে তথ্যটা দিয়েছে সেটা সত্য। 3-এরটা দেখো। 3-এরটা কি বলেছে, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে বলেছে। দেখো ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 দিয়েছে। আমরা একটা বাহু নিচ্ছি 3x, অপর বাহু নিচ্ছি 4x, বা 3x একক 4x একক আর অপরটা নাও 5x একক, এত একক করে নিলে মনে করো, ঠিক আছে। তাহলে এখানে এটা 3টে বাহু। এবার দেখো এই যে 3x, এদের মধ্যে কোনো একটা লম্ব আর কোনো একটা ভূমি যদি হয়, এটা স্কোয়ার করলে 3x স্কোয়ার 9x স্কোয়ার প্লাস এটা 16x স্কোয়ার, 16 আর 9 হয়ে যাচ্ছে 25x স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা 5x তার স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে এইটা যদি a বাহু, এটা b বাহু আর এটা c বাহু হয়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু c স্কোয়ার হয়ে যাচ্ছে। মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কন্ডিশনটা ম্যাচ করছে। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কন্ডিশন ম্যাচ করছে, ঠিক আছে। এগুলো তোমাদের রাফলি 1 নম্বরের কোশ্চেন, তো রাফলি ক্যালকুলেশন করে দেখাবে, ঠিক আছে। আর কোষে দেখাতে পারো তাহলে কিন্তু নিখুঁতভাবে কোষে দেখাতে হবে। তাহলে এখান থেকে চলে আসছে, যেহেতু সমকোণী ত্রিভুজের কন্ডিশন ম্যাচ করছে, বলছে ত্রিভুজটা সমকোণী হবে, তাহলে সত্য। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ম্যাচ করে যাচ্ছে, তাহলে সত্য হচ্ছে। 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে দেখি আমরা। চারটা বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি আর এবি সমান বিসি হলে, এটা একটা ত্রিভুজ মনে করো, এটা এ বি সি, এটা 90 ডিগ্রি কোণ। ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি হলে আর এবি সমান বিসি, এবি আর বিসি সমান, এবি সমান বিসি, তাহলে এইটা 90 হলে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180। ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, তার মানে এই দুটো সমষ্টি তো 90, তাহলে এরা নিশ্চয়ই 45-45 হতে হবে, যেহেতু বিপরীত বাহুগুলো সমান 45 করে হতে হবে। কিন্তু কি বলা আছে এখানে, সি কোণ 60 বলা আছে, কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী আসছে সি কোণের মান 45 আসছে, তাহলে এটা মিথ্যা। 5-এরটা দেখছি এবার। 5-এরটা কি বলেছে, একটি শঙ্কুর ব্যাসার্ধ 3r একক, ব্যাসার্ধ বলে দিয়েছে, তার উচ্চতা ব্যাসার্ধের সমান হলে তার মানে উচ্চতাও 3r, ঠিক আছে। তাহলে তার আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r স্কোয়ার h, আর এর মান 3r, তার মানে এটা 3r তার স্কোয়ার হয়ে যাবে, আর আর এর মান h এর মানও 3r, এত ঘন একক, ঠিক আছে, এত ঘন একক হবে, এত ঘন একক হবে। তাহলে আমরা দেখি কি আসছে, এখানে আসছে 1/3 পাই 9r স্কোয়ার ইন্টু 3r, 3r কেটে গেল, তাহলে চলে আসছে 9 পাই r কিউব, 9 পাই r কিউব ঘন একক আসছে, 9 পাই r কিউব ঘন একক আসছে। কিন্তু এখানে দেয়া আছে আয়তন 2/3 পাই r কিউব। আমরা দেখো শঙ্কুর সূত্র ফেলেছি 1/3 পাই r স্কোয়ার h, আর এর মান 3r বলেছে, উচ্চতা ব্যাসার্ধের সমান, তার মানে উচ্চতাও 3r, তাহলে 1/3 পাই r স্কোয়ার h আমরা কন্ডিশন দিয়েছি, 3 কেটে গেছে, 9 পাই r কিউব চলে আসছে, 9 পাই r কিউব ঘন একক আসছে, ঠিক আছে। তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, এটাও তো মিথ্যা হয়ে যাচ্ছে। 6-এরটা লাস্ট যে তথ্যটা দিয়েছে দেখো, দেওয়া আছে একটা তথ্য আছে 2 3 3 2 5, 2 3 3 2 5, আর কি আছে 2 3 3 2 5 2 3 6 5, 2 3 6 5, 2 3 3 2 5 2 3 6 5, 2 3 3 2 5 2 3 6 5, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, ঠিক আছে। বলছে এদের সংখ্যাগুরু মান 6, আমরা
ছয় কবার আছে, ছয় এখানে দেখতেই পাচ্ছি, মান ছোট থেকে বড় সাজানোর দরকার নেই, আমরা এখানে দেখতেই পাচ্ছি ছয় একবার আছে, কিন্তু এখানে দুই একবার, দুবার, তিনবার আছে, তিনবার আছে এদের, কিন্তু ছয় একবারই আছে, কিন্তু সংখ্যাগুরু মান ছয় বলে দিয়েছে, তাহলে মিথ্যা। যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটা সংখ্যাগুরু মান হয়, কিন্তু যেখানে ছয় একবারে আছে এটা কখনোই কোনোভাবেই হবে না, হচ্ছে দুই তিন বেশি বার করে আছে, তাহলে এটা মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, 4 দাগে যাচ্ছি আমরা। দেখো এবার 2 নম্বর করে প্রত্যেকটা অঙ্ক নিখুঁতভাবে কষে দেখাতে হবে। চার দাগের 1, কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হলে বার্ষিক সুদের হার কত? ধরি এগুলো প্রত্যেকটা ভালোভাবে কষে দেখাতে হবে। ধরি বার্ষিক সুদের হার, R%, ঠিক আছে। আর আমরা আরও ধরে নিচ্ছি আসল সমান P টাকা। অতএব সুদ কত? সুদ বলেছে আসলের কত অংশ? সুদ বলেছে আসলের 2/5 অংশ, তাহলে সুদ 2/5, 2/5 ইন্টু পি এত টাকা সমান 2p/5 টাকা। আর সময় কত? সময় সমান 10 বছর। এইটা হচ্ছে শর্তানুসারে। দেখো তারপর লিখবে শর্তানুসারে I = কি হয়? PRT/100 = I। P হচ্ছে আসল, P আর, এটা আর ধরে নেওয়া আছে। T কত? T সময় 10 বছর, PRT/100 = সুদ হচ্ছে 2p/5। তাহলে এখানে আর এর মান কত হবে? এটা তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, 2p × 10, এই মানটা নিচে আসবে, p × 10 × 5, p কেটে গেল, এটা 100 আছে, 2p × 100, এই 0 কেটে গেল, এই 5 দুগুণে 10, 2, বা আর সমান 2 দুগুণে 4। অতএব নির্ণয় সুদের হার 4%। বা এইভাবেও লিখতে পারো অ্যান্সারটা, যে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হলে বার্ষিক সুদের হার হবে 4%। এইভাবে পূর্ণ বাক্যও লিখে দিতে পারো, যে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হলে বার্ষিক সুদের হার হবে 4%। এবার দেখো 2-এরটা 4% অ্যান্সার এলো। এবার আমরা 2-এরটার দিকে যাচ্ছি। 2-এর অঙ্ক, 2-এরটা কি বলেছে দেখছি। একটি অংশীদারি কারবারে 3 জনের মূলধন অনুপাত 1/6, 1/5, 1/4, এটা লিখতে হবে। এই অঙ্ক আমরা আগেও কোনো পেজে করেছি, ঠিক আছে, মনে পড়ছে। আচ্ছা, লিখবে 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত = 1/6, 1/5, 1/4, ঠিক আছে। 3 জনের মূলধনের অনুপাত এটা আমরা ভগ্নাংশে আছে, পূর্ণ সংখ্যা নিয়ে চলে আসবো। এদের লসাগু কত? 60। 60 দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করি, এটা 6 10 60 হচ্ছে, কেটে যাচ্ছে, 10 হচ্ছে, 5 12 60, এটা 12, আর 4 15 60, 15, এটা মূলধনের অনুপাত হচ্ছে, ঠিক আছে। কিছু যেহেতু বলা নেই, তার মানে মূলধনের অনুপাতেই লাভ বা লস, লাভ বা ক্ষতি যেটাই হোক সেটা বণ্টিত হবে। ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে প্রথম জন লাভ্যাংশ থেকে কত টাকা পাবে? ব্যবসায় লাভ হয়েছে 3700 টাকা। অতএব লাভ্যাংশ থেকে প্রথম জন পাবে সমান, প্রথম জন 10 বাই এটা 37 × 3700 এত টাকা। এটা 37 দিয়ে কেটে গেলে 100 হচ্ছে, 100 × 10 1000 টাকা আসছে। তোমরা উত্তরটা লিখে দেবে, লাভ্যাংশ থেকে প্রথম জন পাবে 1000 টাকা। উত্তরটা লিখবে, লাভ্যাংশ থেকে প্রথম জন পাবে 1000 টাকা। উত্তরটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। প্রত্যেক অঙ্কের শেষে উত্তর অবশ্যই লিখবে। এবার দেখো 3-এরটা করছি, দেখে নিলে। 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে?
বলেছে যে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স, জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড, অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড। আর বলা আছে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স, অতএব ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টু জেড এক্স। আর কি বলা আছে জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই, অতএব জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কে থ্রি এক্স ওয়াই। এখানে লিখবে কে ওয়ান কে টু কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক লিখবে। তাহলে এটা এক, এটা দুই, এটা তিন, তারপর লিখবে এক দুই ও তিন গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে এটা কি আছে এক্স স্কোয়ার, বাঁ দিকের মানগুলো বাঁ দিকে গুণ, ডান দিকের মানগুলো ডান দিকে গুণ। এটা কে ওয়ান ওয়াই জেড ইন্টু কে টু ওয়াই জেড, কে টু জেড এক্স আছে, কে টু জেড এক্স ইন্টু কে থ্রি এক্স ওয়াই আছে, বা কে ওয়ান কে টু কে থ্রি কত হবে? এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে ওয়াই জেড ইন্টু জেড এক্স ইন্টু এক্স ওয়াই, ওয়াই ওয়াই কেটে গিয়ে ওয়াই স্কোয়ারের সঙ্গে কাটলো, জেড জেড কেটে গিয়ে জেড স্কোয়ারের সঙ্গে, এক্স এক্স কেটে গিয়ে এক্স স্কোয়ারের সঙ্গে, তাহলে ওয়ান আসছে। তাহলে উত্তর লিখবে, দেখো এই প্রসেসে করতে হবে, এক্স্যাক্ট এই প্রসেসেই করতে হবে। তাহলে উত্তর লিখবে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক, উত্তর লিখবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক। এবার দেখো চারেরটা করবো আমরা, চারের অঙ্ক দেখো। এবার চারেরটা যেটা বলেছে এক্স ওয়াই কিউব, চারেরটা যেটা বলে দেওয়া আছে এক্স ওয়াই কিউব ও এক্স কিউব ওয়াই এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। ধরি এক্স ওয়াই কিউব ও এক্স কিউব ওয়াই এর মধ্য সমানুপাতি পি ধরো, মানে এখানে এক্স ওয়াই দিয়ে কিছু ধরবে না, যে সমস্ত মান দেয়া থাকবে সেই সমস্ত মান দিয়ে কিছু না ধরাই ভালো, ঠিক আছে। আমরা মধ্য সমানুপাতি পি ধরলাম, অতএব কি হবে এক্স ওয়াই কিউব বাই পি ইজ ইকুয়াল টু পি বাই এক্স কিউব ওয়াই মধ্য সমানুপাতির শর্ত অনুসারে। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ করলে তাহলে গুণ হয়ে যাবে এটা ইন্টু এক্স কিউব ওয়াই, বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা এক্স ফোর ওয়াই ফোর হয়ে যাচ্ছে, বা পি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে ধনাত্মকটাই নেবো আমরা, যেহেতু ধনাত্মক মান আছে সব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে, এটা ঋণাত্মকটাও গ্রাহ্য হবে উভয় দিকে নিলে, কারণ একটা ধনাত্মক একটা ঋণাত্মক এইভাবেও হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই কিউব, উত্তরটা লিখবে এক্স ওয়াই কিউব ও এক্স কিউব ওয়াই এর মধ্য সমানুপাতি প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে উত্তরটা লিখবে এটা প্লাস মাইনাসই দেবে, ঠিক আছে, প্লাস মাইনাসই দেবে। তাহলে উত্তরটা তোমরা নিজেরা লিখবে পূর্ণ বাক্যে এক্স ওয়াই কিউব ও এক্স কিউব ওয়াই, মানে এই বাক্যটাই হবে পি এর জায়গায় প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ধরিটা বাদে এক্স ওয়াই কিউব ও এক্স কিউব ওয়াই এর মধ্য সমানুপাতে প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এইটা হবে। নেক্সট দেখো পাঁচেরটা, কি বলেছে পাঁচেরটা, 10 সেমি বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি হলে কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? এরকম চিত্র অঙ্কন করবে, এটা কেন্দ্র, ঠিক আছে, ও কেন্দ্র। তোমরা স্কেল পেন্সিল কম্পাস অবশ্যই ইউজ করবে চিত্র অঙ্কন ক্ষেত্রে। 10 সেমি ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস 10 সেমি, অতএব ব্যাসার্ধ কত? সমান 10 বাই 2 সেমি সমান 5 সেমি। এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হলো।
ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তে ব্যাসার্ধ 5 সেমি এলো। জ্যায়ের দৈর্ঘ্য আমরা যে কোনো জ্যায় নিয়ে নিচ্ছি একটা, জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি বলেছে। ধরি এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, ওসি পারপেন্ডিকুলার টু এবি, অতএব এসি সমান বিসি সমান 4 সেমি, ঠিক আছে। আচ্ছা, এখানে ওএ কত? ওএ সমান 5 সেমি হবে। অতএব ত্রিভুজ ও এসি একটি সমকোণী ত্রিভুজ, ওএসি একটি সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ ও এসি থেকে পাই, ওএসি থেকে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করছি। এসি স্কয়ার প্লাস ওসি স্কয়ার সমান ওএ স্কয়ার, বা এসি কত 4, 4 স্কয়ার প্লাস ওসি স্কয়ার সমান ওএ 5, 5 স্কয়ার, বা ওসি স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার 25 মাইনাস 4 স্কয়ার 16, বা ওসি স্কয়ার ইকুয়াল টু 9। অতএব ওসি সমান প্লাস মাইনাস 3 আসছে, ওসি ইকুয়াল টু প্লাস মাইনাস 3। অতএব ওসি সমান 3 সেমি। এবার উত্তর লিখবে। অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 3 সেমি। এইভাবেই করতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি জ্যায়ের দৈর্ঘ্য দূরত্ব, যেটির দূরত্ব 3 সেমি। নেক্সট দেখো 6-এরটা। প্রত্যেকটা পেজ থেকে কিন্তু আমরা 3টে করে 2 নম্বরের কোশ্চেন পাচ্ছি। জ্যামিতির 3টে করে কোশ্চেন থাকছেই প্রত্যেকটা পেজে। 12টা দেখো, এই 6-এরটা। ছয়টা কি বলেছে? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিচ্ছে, এবিসিডি, এবি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। এটা পি বিন্দু, ঠিক আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। পিবিসি সমান 100 ডিগ্রি। পিবিসি এটা 100 ডিগ্রি বলে দেওয়া আছে, ঠিক আছে। আর কি বলা আছে দেখি? এডিবি 40, এডিবি 40 ডিগ্রি বলা আছে। তাহলে এডিবি 40 হলে বিএসি আর এসিবি এর মান কত? এডিবি 40, এই কোণটা 40, তাহলে বিএসি আর এসিবি এই দুটো কোণের মান চেয়েছে, ঠিক আছে। এখানে দেখো সহজই হবে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা আছে, ঠিক আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা আছে। কোণ পিবিসি সমান 100 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ এবিসি সমান 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি। তাহলে অতএব কোণ এডিসি কত হবে? কোণ এডিসি সমান এটা 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই কোণটা পুরোটা 100 ডিগ্রি। প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত কোণ এডিবি সমান 40 ডিগ্রি। অতএব কোণ বিডিসি সমান 100 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা আমাদের বেরিয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা চেয়েছে। এবার দেখো এই কোণটা যেহেতু চেয়েছে, বিসি বৃত্তচাপের ওপর
এই যে বিসি বৃত্তচাপ, এটা দেখো ছবিটা, বিসি যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের ওপর এখান থেকে গিয়ে টাচ করে এখানে এসছে, আবার এখান থেকে গিয়ে এখানে টাচ করে এখানে এসছে, তাহলে বিএসি আর বিডিসি উভয়ই বৃত্তস্থ কোণ। সেটা ভাষায় লেখো, বিসি বৃত্তচাপের উপর কোণ বিএসি ও কোণ বিডিসি উভয়ই বৃত্তস্থ কোণ। তাহলে আমার একটা উপপাদ্য আছে তোমাদের, যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তার মানে একই বৃত্তচাপের ওপর যে সমস্ত বৃত্তস্থ কোণ হবে তাদের প্রত্যেকটার মান সমান। তাহলে এখানে হয়ে যাবে অতএব কোণ বিএসি সমান কোণ বিএসি সমান বিডিসি এর সঙ্গে সমান হবে, বিডিসি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, আবার একইভাবে এইটা চেয়েছে, তাহলে এইটা 40। একইভাবে এটা লিখবে এবি বৃত্তচাপের ওপর এই কোণটা আর এই কোণটা, এবি বৃত্তচাপের ওপর একই ভাষা হবে, এবি বৃত্তচাপের ওপর কোণ এডিবি ও কোণ এসিবি একই বৃত্তস্থ কোণ বা বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ। ঠিক আছে, একই বৃত্তচাপের ওপর বৃত্তস্থ কোণ হচ্ছে। ঠিক আছে, একই বৃত্তচাপের ওপর বৃত্তস্থ কোণ, এটা একই বৃত্তচাপের ওপর বৃত্তস্থ কোণ। তাহলে কি হবে, অতএব এবি বৃত্তচাপের ওপর, অতএব এ ডি বি সমান এ সি বি সমান, এটা 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব কোণ বিএসি সমান 60, কোণ এসিবি সমান 40। এইটা আসছে বিএসি আর এসিবি। বিএসি কত আসছে, বিএসি আসছে 60 আর এসিবি আসছে 40। এইভাবেই করবে পুরোপুরি। ঠিক আছে, অ্যাকিউরেট এইভাবেই হবে। নেক্সট দেখো 7এরটা, 6এরটা হয়ে গেল, 7এরটা দেখো। সাতেরটা কি বলেছে, 36 সেমি ও 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এই ধরনের অঙ্ক আমরা পাচ্ছি প্রায়। এর ব্যাসার্ধ মনে করো 36 সেমি, এর ব্যাসার্ধ মনে করো 16 সেমি। 36 সেমি ও 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এর কেন্দ্র মনে করছি আমরা পি, আর কেন্দ্র মনে করছি কিউ। এটা যোগ করে দিলাম। মনে করি পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি বহিস্থভাবে স্পর্শ করেছে। ঠিক আছে, মনে করি পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি বহিস্থভাবে স্পর্শ করেছে। পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 16 সেমি, 36 সেমি, আর কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 16 সেমি। পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 36 সেমি আর কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 16 সেমি। ঠিক আছে, তাহলে পি কিউ সমান কত? পি কিউ সমান 36 + 16 এত সেমি সমান 52 সেমি। পি কিউ আর এস পিএস পি কেন্দ্রীয় বৃত্তের ও কিউআর কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হলো। আচ্ছা, টি এইটা সাধারণ স্পর্শক, এইটা সাধারণ স্পর্শক হবে। এই ধরনের তোমরা সুন্দরভাবে ছবি আঁকবে। ঠিক আছে, আচ্ছা, পি কিউ সমান্তরাল টি আর অঙ্কন করা হলো, অঙ্কন করলাম। অতএব
পি কিউ সমান টি আর সমান 52 সেমি হয়ে যাবে। তাহলে টি আরটাও 52 হয়ে যাচ্ছে, এইটা 52 পুরোটা, এইটা পুরোটা 52, ঠিক আছে। আর কিউ আর সমান টিপি সমান 16 সেমি। অতএব এসটি কত? এসটি হয়ে যাবে 36 মাইনাস 16 সেমি সমান 20 সেমি, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এস টি আর সমকোণী ত্রিভুজ, কারণ বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক সর্বদা লম্ব হয়। একটা উপপাদ্য আছে তোমাদের, বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক সর্বদা লম্ব হয়। তাহলে অতএব এই সমকোণের বিপরীত হয় এটা ত্রিভুজ। অতএব এস আর স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, এইটা স্পর্শক, ঠিক আছে। এই এস আরটা এইটাই নির্ণয় করবো, এস ইকুয়াল টু টি আর তার স্কোয়ার, বা এস আর এর স্কোয়ার প্লাস এস টি কত? এইটা হয়ে যাচ্ছে 20 স্কোয়ার সমান 36 স্কোয়ার। টি আর কত? টি আর 36 না, টি আর 52, বা এস আর স্কোয়ার সমান 52 স্কোয়ার কত হবে? 52 ইন্টু 52, 52 তখন 104 ইন্টু 5 10 শূন্য হাতে 1, 5 5 25 1 26, 4 0 7 2 2704 মাইনাস এইটা এদিকে গেলে 400, বা এস আর তার স্কোয়ার সমান 2304 হচ্ছে, ঠিক আছে। 2304 এটা কত আসতে পারে বর্গমূল করলে? 2304, 4 4 16 হয়ে যাবে, এটা হয়ে যাবে 704। কত মিলে আসতে পারে? এটা 8 হবে, 800, 28 64 4, 28 64 4 70, 48। অতএব লিখবে এস আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 48। অতএব এস আর সমান 48, ধনাত্মকটা হবে। তাহলে এস আর এর মান আমরা নির্ণয় করলাম। এবার তোমরা তাহলে লিখবে যে স্পর্শকের দৈর্ঘ্য হবে 48 সেমি, এইভাবেই কষে দেখাবে, একদম এইভাবেই কষে দেখাবে। স্পর্শকের দৈর্ঘ্য হবে 48 সেমি, ওকে, একদম এইভাবেই কষে দেখাবে। নেক্সট দেখো 8এরটা। কি বলেছে 8এরটা? একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3 হলে ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান 2:5:3। এটা হচ্ছে ত্রিভুজের কোণগুলির অনুপাত, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরছি কোণগুলি, ধরি ত্রিভুজের কোণগুলি যথাক্রমে 2x, 5x ও 3x। এইটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে অতএব 2x প্লাস 5x প্লাস, এইভাবে না করে আমরা একবারেও করে নিতে পারতাম, যেহেতু অনুপাতিক মান আছে আর বৃত্তীয় মান চেয়েছে, আমরা এইভাবে না করে একবারে করে নিচ্ছি। অর্থাৎ ক্ষুদ্রতম কোণটা হচ্ছে যার মান আনুপাতিক মান 2 থাকবে সেটাই, এইভাবে করলেও হবে। এইভাবে করলে একটু বড় হচ্ছে, আমরা তার চেয়ে ছোটো করে নিচ্ছি। অতএব ক্ষুদ্রতম কোণটির মান, অতএব ক্ষুদ্রতম কোণের মান এখানে লিখে নেবে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি একটা বাক্য লিখে নেবে, সুবিধা ভালো হবে, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম কোণটা যার আনুপাতিক মান 2 সেইটাই হবে 5 আর 2 7 আর 3 10 ইন্টু 18। এখানে লিখে নেবে যে 180 ডিগ্রি, যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি উল্লেখ করবে। এটা কেটে গেল, কেটে গিয়ে 18 ডিগ্রি আসছে, 36 ডিগ্রি। অতএব ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান, ত্রিভুজ ক্ষুদ্রতম কোণ 36 ডিগ্রি। তাহলে বৃত্তীয় মান কত? 36 ডিগ্রি সমান কত হচ্ছে? 36 ইন্টু
পাই বাই 180, 18 দিয়ে কাটছে, 2 পাই বাই 36 দিয়ে কাটলে 5 হয়ে যাচ্ছে, তো 5 পাই বাই 5 হয়ে যাচ্ছে, পাই বাই 5। তাহলে লিখে দেবে যে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান পাই বাই 5, এটা অ্যান্সার লিখবে, ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান পাই বাই 5 ডিগ্রি। এই পাই বাই 5, পাই রেডিয়ান বাই 5। নেক্সট দেখো 9এরটা, কি বলেছে দেখি 9এরটা, সেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক 30 ডিগ্রি প্লাস 7 থিটা। সেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক 30 ডিগ্রি প্লাস 7 থিটা। অতএব এটাকে আমরা কোসেকে নিয়ে যাচ্ছি, কোসেক 90 মাইনাস থিটা সমান কোসেক 30 প্লাস 7 থিটা। তাহলে উভয় দিক দিয়ে কোসেক, আমরা কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা উভয় দিক দিয়ে কোসেক তুলে দিলে কি হবে, 90 মাইনাস থিটা সমান 30 ডিগ্রি প্লাস 7 থিটা। 7 থিটা ওদিকে নিয়ে গেলে 8 থিটা, আর এদিকে 30 ডিগ্রিটা এদিকে এলে 90 মাইনাস 30 হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা 8 থিটা সমান 90 থেকে 30 বিয়োগ করলে 60 হচ্ছে, বা থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 60 বাই 8। তাহলে থিটার মান কত, কি চেয়েছে এখানে দেখি, আমাদের 4 থিটা, আচ্ছা চেয়েছে tan 4 থিটার মান। আচ্ছা 8 থিটা বের করার কোনো দরকার নেই, আমরা 4 থিটা বের করে রাখি, বা 4 থিটা সমান 60/2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 4 থিটার মান, তাহলে 4 থিটার মান 30 ডিগ্রি। অতএব tan 4 থিটা সমান tan 30 সমান 1/√3 হচ্ছে, 1/√3। নেক্সট দেখো 10এরটা, দশেরটা কি বলেছে দেখো, দশেরটা বলে দিয়েছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, ঘনফল কত, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। ঘনকের কর্ণ বলা আছে, ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু √3 ইন্টু বাহু হয়, ঠিক আছে, তাহলে বাহু কত, অতএব ঘনকের বাহু, তাহলে ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু √3 ইন্টু বাহু, তাহলে বাহু সমান ঘনকের কর্ণ বাই √3, 4√3/√3 এত সেমি, √3 কেটে গেলে 4 সেমি হয়ে যাচ্ছে, √3 কেটে গেলে 4 সেমি আসছে, ঠিক আছে, বাহু 4 সেমি, ঘনকের বাহু হয়ে যাচ্ছে 4 সেমি। তাহলে ঘনফল কত, অতএব ঘনকটির ঘনফল, অতএব ঘনকটির ঘনফল সমান 4 তার কিউব এত ঘন সেমি, 4 4 16, 4 16 64 ঘন সেমি, এটাই অ্যান্সার, 4 4 16 64 ঘন সেমি, 64 ঘন সেমি অ্যান্সার এলো, ঠিক আছে। নেক্সট দেখো 11টা, এইরকমভাবেই কষবে, ঠিক আছে, 11টা, পরেরটা দেখো, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি গোলকের ব্যাসার্ধ r একক, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ r একক, অতএব ক্ষেত্রফল কত, অতএব গোলকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4πr² বর্গ একক, 4πr² বর্গ একক। ব্যাসার্ধ বাড়ানো হয়েছে, গোলকের ব্যাসার্ধ 50% বাড়ানো হলো, অতএব ব্যাসার্ধ বাড়লো কতটা, ব্যাসার্ধ বাড়লো সমান 50/100, পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ ইন্টু এ দিয়ে গুণ হবে,
ঠিক আছে, তাহলে এটা কেটে যাচ্ছে 2, তাহলে a/2 এত একক বাড়লো। অতএব বর্তমান ব্যাসার্ধ কত সমান a প্লাস a/2 একক, এটা 2 লসাগু 2a প্লাস a একক সমান 3a/2 একক। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান ব্যাসার্ধ। অতএব বর্তমান ক্ষেত্রফল কত সমান 4πr², 3a/2 তার স্কোয়ার এত বর্গ একক। 4 ইন্টু 9a²/4, 4 কেটে গেল, এত বর্গ একক হয়ে যাচ্ছে 9πa² বর্গ একক। এইটা হয়ে যাচ্ছে বর্তমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত বাড়লো, এবার এদিকে করছি। ক্ষেত্রফল সমান 9πr², 9π, এখানে আমরা তো এটা a হিসেবে করা হয়ে গেছে, এইটা a লিখে নাও, তাহলে এটা a করে নাও, তাহলে পুরোটা চেঞ্জ করতে হবে। 9πa² মাইনাস 4πa² এত বর্গ একক হবে সমান 5πa² বর্গ একক। ঠিক আছে, এবার এখানটা আমরা মুছে নিয়ে একটু ক্যালকুলেশন করছি। এবার লিখবে ক্ষেত্রফল কার উপর ছিল 4πr², 4πa² এত বর্গ এককে বৃদ্ধি পায়, 5πa² এত বর্গ একক, 1 বর্গ এককে বৃদ্ধি পায় 5πa²/4πa² এত বর্গ একক, আর 100 বর্গ এককে বৃদ্ধি পায় 5πa² ইন্টু 100 এত বর্গ একক। πa² কেটে গেল, এটা 4 দিয়ে কাটলে 25 হয়, তখন 125 বর্গ একক এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর যখন লিখবে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125 বর্গ একক, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125 বর্গ একক, এইভাবে লিখবে। শতকরা যেহেতু লিখছো আর পার্সেন্ট দেবে না, ঠিক আছে, শতকরা বা পার্সেন্ট দুটোর মধ্যে যে কোনো একটা দেবে। এখানে শতকরা হিসেবেই জিজ্ঞাসা করে নিয়েছে, তাই লিখবে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125 বর্গ একক। নেক্সট দেখো শেষেরটা, এইভাবেই কষে দেখাতে হবে কিন্তু, হ্যাঁ। দেখো কি বলেছে যে আচ্ছা এইরকম একটা পড়ছে, পরিসংখ্যা বিভাজনের গড় মান 8.1 প্রতিবারই থাকছে। পরিসংখ্যা বিভাজনের গড় মান 8.1 এটা বলা আছে, পরিসংখ্যা বিভাজনের গড় মান 8.1। ঠিক আছে, তাহলে আর দেয়া আছে সামেশন অফ fi(xi) প্রদত্ত সামেশন অফ fi(xi) সমান কত আছে 132 প্লাস 5k, সামেশন অফ আর কি দেওয়া আছে fi ইজ ইকুয়াল টু 20, সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 20 এইটা। তাহলে বলেছে যে কে এর মান চেয়েছে শর্তানুসারে, এখানে লিখবে শর্তানুসারে, আচ্ছা কি হবে এইটা বাই এইটা 132 প্লাস 5k বাই 20 সমান 8.1 হবে, বা 132 প্লাস 5k এটা কত হবে 8.1 দিয়ে গুণ করলে 2 1 2 162 হয়ে যাবে। তাহলে 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু 30, বা k ইজ ইকুয়াল টু 30/5, বা k ইজ ইকুয়াল টু 6। তাহলে উত্তর লিখে দেবে, দেখো অ্যাকিউরেট এই প্রসেসটাই করবে, উত্তর লিখে দেবে যে কে এর মান হবে 6। দেখো আজ এই পেজটা কমপ্লিট হলো। আজকের মতো ক্লাস এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে ফিরবো আমরা 430 পেজে যে কোশ্চেনের পেজটা আছে, 430 পাতার যে কোশ্চেন পেপারটা আছে ম্যাথের, সেটা সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।